সুহাসিনী মেয়েটার শরীর থেকে হাত সরিয়ে নিলাম আমি। ওর পাশে শুয়ে থাকা রিয়াদকে হালকা করে একটা ধাক্কা দিলাম। রিয়াদের অবস্থা সুহাসিনীর মতন, একদম নিষ্প্রাণ ও ঠান্ডা শরীর। ওদের এই অবস্থা দেখে আমার মাথা কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। কি করব এখন? এদিকে নিচে অন্ধ লোকটা আর আমার মায়ের ঘুমের ওষুধের প্রতিক্রিয়া কখন যে শেষ হয়ে যায় সেই দুশ্চিন্তাটাও মাথায় চেপে ধরেছিল। আমি সুহাসিনীর মাথার কাছে গিয়ে ওর চোখের ওপর বাঁধা লাল কাপড়টা খুলে দিলাম। কাপড়টা সরাতেই এক ঝটকায় উঠে বসলো ও। নির্জীব একটা মানুষ এভাবে আচমকা উঠে বসায় আমি সামান্য ভরকে গিয়ে দুপা পেছনে সরে দাঁড়ালাম। সুহাসিনী বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। ওর মহসন ফর্সা অনাবৃত পিঠের দিকে আমার দৃষ্টি না চাইলেও আটকে গেল। আমি নির্লজ্জের মতন হাঁ করে ওকে দেখতে থাকলাম। সুহাসিনীর কাজকর্ম দেখে মনে হচ্ছিল আগরবাতির ধোঁয়ার ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এভাবে কিছু সময় পার করার পর সুহাসিনী হঠাৎ পেছনে ঘুরে তাকালো আমার দিকে। ও আমার দিকে তাকানোর সাথে সাথে আমি বেশ অপ্রস্তুত হয়ে গেলাম। আমাকে দেখে সুহাসিনী শান্তভাবে গায়ের কালো চাদরটা বুকের ওপর থেকে উড়ো পর্যন্ত পেঁচিয়ে ওর শরীরটাকে আবদ্ধ করে নিল। পাশেই ওর স্বামী রিয়াদ মরার মতন পড়ে আসছিল, কিন্তু ও রিয়াদকে এমনভাবে অপেক্ষা করে বিছানা থেকে নেমে দাঁড়ালো যেন ও রিয়াদকে দেখেইনি। বিছানা থেকে নেমে সুহাসিনী আমার দিকে ঘুরে দাঁড়াতেই কেন জানি ভয় করতে লাগলো আমার। ছোট ভাই আর তার স্ত্রী শোবার ঘরে এত রাতে তার স্ত্রীর সামনে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হঠাৎ করেই অস্তিত্ব লাগতে আরম্ভ করলো। এই অস্তিত্বটা আরও আগেই করা উচিত ছিল, করলে হয়তো বেঁচে যেতাম। সুহাসিনীকে কি বলবো আমি মনে মনে সে চিন্তা করতে থাকলাম। যদিও ওকে বলার অনেক কিছুই আছে, এই বাড়িতে এই উদ্ভট কর্মকাণ্ডের পেছনে কি চলছে তার উত্তর দেবার মতন মানুষ সুহাসিনী ছাড়া আর কেউই ছিল না। সুহাসিনী আস্তে আস্তে হেঁটে আমার একেবারে কাছে এসে দাঁড়াতেই আমার বুকের ভেতর হাঁসফাঁস করতে আরম্ভ করলো। বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে আমি ওকে কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু তার আগেই ও আমাকে নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে ঘরের বিপরীত ছোট খুপড়িটার ভেতরে গিয়ে ঢুকলো। সুহাসিনীর অন্ধ বাবাকে দিনের বেশিরভাগ সময়ই আমি এই খুপড়িটাতে দাঁড়িয়ে সুহাসিনীকে পাহারা দিতে দেখেছি। সুহাসিনীকে আমি আবার কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, ঠিক তখনই ও আমাকে এমন একটা কথা বলল যা ছিল আমার কল্পনার বাইরে। আমাকে একটা সন্তান দিতে পারবেন? ও আমার চোখে চোখ রেখে কথাটা বলছিল। তার নীলাপ দৃষ্টি আমার বুকের ভেতর গিয়ে কড়া নাড়তে থাকলো। আমি আর কিছুই চিন্তা করতে পারলাম না। ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি ওকে আমার ঘরে নিতে চাইলাম, কিন্তু ও কোনোভাবেই এই খুপড়ি থেকে বের হলো না। কেন? সেই প্রশ্ন ও চিন্তা কোনোটাই আমি করিনি তখন। সুহাসিনীর কাছ থেকে এতটা সরাসরি এমন প্রস্তাব পেয়ে আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। প্রেম বিনিময়ে অন্ধের মতন ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমি। পরদিন সকালে একটা কর্কশ কান্নার আওয়াজে ঘুম ভাঙলো আমার। ঘুম থেকে উঠে নিজেকে সেই খুপড়ির ভেতরেই আবিষ্কার করলাম আমি। কাল রাতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম সেটাও মনে করতে পারছিলাম না। মাথাটা ঝিমঝিম করছিল। গতকাল রাতের ঘোর কাটতে বেশ সময় নিল আমার। বাড়ির নিচতলা থেকে অনবরত একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতে সারা ঘর ভর্তি মানুষ দেখে বেশ অবাক হলাম আমি। এই বাড়িতে তো কেউ এমনি এমনি আসার কথা না। আমাকে দেখে মানুষগুলি যেন ভূত দেখছে এমন করে সরে যেতে থাকলো। আমি অবাক হয়ে আর একটু সামনে এগোতেই সিঁড়ি থেকে সামান্য দূরে মায়ের ঘরের দরজাটার দিকে চোখ পড়ল, আর সাথে সাথে আমার মাথাটা গুলিয়ে উঠল। দরজার সামনে লম্বা একটা কালো কাপড়ে ঝুল ছিল তার লাশটা। জিহ্বাটা বের হয়ে একেবারে গলা পর্যন্ত ঝুলে পড়েছে। শরীরের বিভিন্ন অংশে ছেঁড়া আঁচড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল।
সুহাসিনীর অন্ধ বাবাকে দেখলাম হাউ মাউ করে মায়ের লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছে। তার কান্নার আওয়াজে যতই না কষ্ট প্রকাশ পাচ্ছিল, ভয় প্রকাশ পাচ্ছিল তার থেকে অনেক বেশি। মনে হচ্ছিল সে ভয়ে কাঁদতে কাঁদতে মরেই যাবে। তার সাথে আমিও বেশ ভয় পাচ্ছিলাম। যদিও আমার ভয়ের কারণ ছিল ভিন্ন। গতকাল রাতের কথাটা এখন পর্যন্ত আমি ছাড়া আর কেউই জানতো না। আমি যতটা না ভয় পাচ্ছিলাম মায়ের এই অস্বাভাবিক মৃত্যুতে, তার থেকেও বেশি ভয় পাচ্ছিলাম ফেঁসে যাবার আশঙ্কায়। হঠাৎ করে মায়ের হাতের দিকে তাকাতে আশ্চর্য হলাম আমি। আঙ্গুলে দিয়ে তার ডান হাতে 3 আর বাম হাতে 4 ইশারা করা ছিল। মনে হচ্ছিল মৃত্যুর আগে সে কিছু একটা বোঝানোর জন্য এই ইশারা করেছিল। বাড়িতে আসা মানুষগুলো আমাকে এমনভাবে দেখতে লাগলো যেন এই মৃত্যুর জন্য আমিই দায়ী। ওনার মতন এমন অদ্ভুত মানুষের আত্মহত্যা করাটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি ছাড়া কেউ সেটা মনে করছিল না এই অর্থভুবনে। আমি সুহাসিনীকে দেখতে উপরে গেলাম। রিয়াতের পাশে একদম স্বাভাবিকভাবে বসেছিল ও। আমাকে দেখে ও মিটমিট করে হাসতে লাগলো আর গুনগুন করতে লাগলো। হঠাৎ সেদিন সুহাসিনীকে কেমন অদ্ভুত লেগেছিল আমার সমস্ত ভয় দূর করে দিয়ে মায়ের লাশটা কোন প্রকার ময়না তদন্ত ছাড়াই দাফন করা হলো। সেদিন দুপুরের পর এই বাড়িতে এখন আমি রিয়াত, সুহাসিনীর আর সুহাসিনীর অন্ধ বাবা। হঠাৎ করেই ঘটনাগুলি এত দ্রুত ঘটতে লাগলো যে আমি কোনো সুরাহা খুঁজে পাচ্ছিলাম না। দুপুর গড়িয়ে বিকেল। আমি আমার স্ত্রীর সাথে কথা বলার জন্য ঘরের বাইরে বের হলাম। ওর সাথে কথা বলতে বলতে কিছু দূর হেঁটে এই গ্রামের বড় রাস্তাটা উঠতে দেখলাম আমার বাড়ির আশেপাশে সব লোক নিজেদের মালপত্র নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। আমাকে দেখে তারা যেন নিজেদের গুটিয়ে নিল আর হাঁটার গতি বাড়িয়ে দিল। আমি আরও একটু সামনে গেলাম। দেখলাম এই প্রস্থান করতে থাকা মানুষের পরিমাণ 1-2 নয়, পুরো গ্রাম ধরে মানুষ চলে যাচ্ছে। আমার পিলে চমকে উঠল এই অবস্থা দেখে। আমি দ্রুত বাড়ির দিকে রওনা করলাম। সুহাসিনী আর ওর বাবার সাথে কথা বলতে হবে। ঘরে ঢুকে সোজা অন্ধের কাছে চলে গেলাম আমি। বেশ উত্তেজিতভাবে জিজ্ঞাসা করলাম তাকে, কি হচ্ছে এসব? গ্রামের লোকেরা কোথায় চলে যাচ্ছে? আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না তিনি। আমি আবার প্রশ্ন করলাম, কেন রাতে সুহাসিনী আর রিয়াদকে এমনভাবে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল? এই প্রশ্নটা করতেই উনি আমার কাছ থেকে চলে যাবার জন্য উঠে দাঁড়ালেন। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। রাগে আমার শরীর কাঁপতে লাগলো। আমি বেশ জোরে চিৎকার করে বললাম, নিজের মেয়েকে একটা প্রতিবন্ধীর সাথে বিয়ে দিয়েছেন কোন স্বার্থে? সেটাও অন্তত বলে যান। আমার এই কথা শুনে উনি থেমে গেলেন। তারপর ঘাড় ঘুরিয়ে মাথা নিচু করে বললেন, সে আমার মেয়ে না, সোহারা কারো সন্তান হতে পারে না। তার কণ্ঠে আতঙ্কের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছিল। তার কথা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। আমার মনে খটকা লাগা ব্যাপারটা যেন সত্যি, সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি চলে এলাম সুহাসিনীর কাছে। অন্তত ওর হয়তো কি হচ্ছে বলবে আমাকে। রিয়াদের ঘরে ও বসেছিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। তারপরে বললাম, তোমাকে কি আমার মা জোর করে রিয়াদের সাথে বিয়ে দিয়েছে? আমার প্রশ্নে হ্যাঁ সূচক মাথা নাড়ল সে। তোমাকে কি ওরা জোর করে আটকে রেখেছিল? আমার এই প্রশ্নেও সুহাসিনী হ্যাঁ বলল। আমি ওকে নরম করে আবার জিজ্ঞাসা করলাম, এই বাড়ি ছেড়ে তুমি যাবে আমার সাথে? আমাকে আশ্চর্য করে দিয়ে না বলল সুহাসিনী। আমি অবাক হয়ে তাকে আবার বললাম, তুমি কেন আমার সাথে যাবে না? ও আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। আমি বললাম, তাহলে তুমি এখানে থাকতে চাও? ও আবার আমাকে না বলল। আমি সামান্য বিরক্তি নিয়ে বললাম, তাহলে আমার সাথে যাবে না কেন? ও চুপ। আমি ওর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কেন মিথ্যা বলছো? সুহাসিনী আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থেকে বলল, সোহারা মিথ্যা বলে না। ওর কথা আমি তখন বুঝতে না পারলেও মনে মনে একটা খটকা লাগছিল। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি কালই চলে যাব। এই কথা বলে ঘর থেকে বের হয়ে গেলাম আমি।
যদিও এত কিছু হবার পরেও সুহাসিনীকে ছেড়ে যেতে মন চাইছিল না। পরদিন সকাল 7টা, ঘুম থেকে উঠতেই মোবাইলে 7টা ফোন কল। জার্মানি থেকে আমার কলিং সেসির 7বার কল করেছে। সেসির এতবার কলে একটু চিন্তিত হলাম আমি। মোবাইল ডাটা অন করে ওকে কল দেবার আগে ও 8ম কল রিসিভ করলাম আমি। ও আমাকে কল ধরে উত্তেজিত গলায় বলল, ফরহাদ, বিশাল ঝামেলা হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে তোমার। আমি ওর কথার কোনো কিছুই বুঝতে পারলাম না। কিসের ক্ষতি? আমি ওকে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম। ফরহাদ, তোমার স্ত্রী মারিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সেসির কথা শুনে আমি পুরো নির্বোধ হয়ে গেলাম। কি বলছো এগুলো? কি যা তা বলছো তুমি সেসি? আমার গলা কাঁপতে আরম্ভ করলো। আমার কথার উত্তরে সেসি রেগে গিয়ে বলল, আমি তোমাকে যা তা বলার জন্য ফোন দেইনি ফরহাদ। আমি আজকেই জার্মানি আসছি। সেসি চিৎকার করে বললাম আমি। তুমি এখন জার্মানি আসতে পারবে না ফরহাদ। মারিয়া একটা সুইসাইড নোট লিখে গেছে, যেখানে সে তার মৃত্যুর জন্য তোমাকে দায়ী করেছে। তুমি মারিয়ার সাথে প্রতারণা করেছো, সেই কথা লেখা আছে সেই নোটে। এখানে আসলে তোমাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তুমি জার্মানি আসতে পারবে না। তোমার 2 সন্তান ভালো আছে। আমি ফোন রাখছি, ভালো থেকো। এক নিঃশ্বাসে কথাগুলি বলে সেসি ফোন রেখে দিল। আর আমি ভেজা চোখে হতবুদ্ধি হয়ে বসে রইলাম। আমি যেন আমার মধ্যে নিজেকেই পাচ্ছিলাম না। কখন যে মোবাইলটাতে একটা মেসেজ এসেছে সেটাও বুঝতে পারিনি আমি। মেসেজে আসার শব্দে আমি মাথা উঁচু করতেই দেখতে পেলাম সুহাসিনী ঠিক আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকাতে মুচকি হেসে গুনগুন করতে করতে রিয়াদের ঘরে চলে গেল সে। মোবাইলের মেসেজের সিন বাইট চাপ দিতেই চেসির পাঠানো একটা ছবি স্ক্রিনে ভেসে উঠল, যেখানে মারিয়ার গলার কালো কাপড় পেঁচানো লাশটা দেখা যাচ্ছিল। মারিয়ার গলার এই কালো কাপড়টা আমার চেনা, অতি চেনা একটা কাপড়। আমি হা হয়ে নিজের মৃত স্ত্রীর ছবির দিকে তাকিয়ে রইলাম। স্ত্রী মারিয়া ছাড়া জীবনে প্রথমে কারোর সাথে শারীরিক সম্পর্ক হয়েছিল আমার। সুন্দরী মেয়ে দেখলেই ভেতরে ভেতরে উত্তেজনা অনুভব করার মতন পুরুষ আমি না। কিন্তু সুহাসিনী তো শুধু সুন্দরী ছিল না, ও ছিল একটা চুম্বক। যেই ওকে দেখবে ওর প্রতি চুম্বকের মতো আকর্ষণ অনুভব করতে থাকবে। আমিও তাই করেছিলাম। আর যখন সুহাসিনীর মতন একজন পূর্ণাঙ্গ নারী নিজে থেকে প্রেম নিবেদন করে, তখন সেই লোভ সামলানোটা একেবারেই অসম্ভব। আমার স্ত্রী আকস্মিক মৃত্যুতে আমি মানসিকভাবে ভেঙে পড়লেও একটা ব্যাপার আমাকে ভাবাতে লাগলো। দীর্ঘ 19 বছর ধরে আমি দেশের বাইরে, দেশের ভেতরে আমার স্ত্রী আর সন্তানদেরকে না কেউ চেনে আর না জানে। তাদের সাথে যোগাযোগের কোন উপায়? তাহলে মারিয়া কিভাবে জানতে পারলো যে আমি ওর সাথে প্রতারণা করেছি? গতকাল বিকেলেই তো ওর সাথে কথা হয়েছিল আমার। কোনো রাগ, অভিমান অথবা কষ্টের ছোঁয়াটুকুও প্রকাশ পায়নি ওর কথায়। তার থেকেও বড় কথা, মারিয়া জার্মানি থেকে ডিগ্রি নেওয়া একজন শিক্ষিত মেয়ে। নিজের স্বামীর বিরুদ্ধে এরকম কোনো খবর শুনলে ও নিজে থেকে যাচাই না করে আত্মহত্যা করার মতন বোকা সে কখনোই না। তাহলে কি এমন হলো যে তাকে আত্মহত্যা করতে হলো? আর সেই দায়ভার এমনভাবে চাপিয়ে দিল আমার উপর যেন সে সকল বিষয় সম্পর্কে অবগত। আফসোস চিন্তাটা বেশিক্ষণ করতে পারলাম না। যখনই মনে পড়ল আমার স্ত্রী মারিয়া আর নেই, আমার সব যুক্তিগুলো বিক্ষিপ্ত হতে লাগলো। আমার ভেতরটা হু হু করে উঠল, চোখের পানি পড়তে পড়তে থেমে গেল একটা সময়। আর সেই সাথে কখন যে আমার চোখ লেগে আসলো সেটা নিজেও জানি না। একদম চুপ করে বসেছিলাম আমি। সুহাসিনী হেঁটে হেঁটে আমার কাছে এসে বসলো। ওর হাতটা আমার হাতের ওপর রাখতেই আমি তাকালাম ওর দিকে। ও একটা হলুদ শাড়ি পরেছিল। আমি তার সেই মায়াবী নীল চোখের দিকে তাকালাম। কি হয়েছে?
সুহাসিনী বেশ আদর করে প্রশ্নটা করলো আমাকে। আমি কিছুই বলতে পারলাম না, ফ্যাল ফ্যাল করে ওর দিকে চেয়ে থাকলাম। ঠোঁটে একটা মধু হাসি নিয়ে ও বলল, আমাকে দেওয়া প্রতিজ্ঞা কথাটা মনে আছে তো? ওর কথায় অবাক হয়ে আমি বললাম, কিসের প্রতিজ্ঞা? সুহাসিনী যেন আমার থেকেও বেশি অবাক হয়ে গেল। তারপর বলল, ওই যে আমাকে একটা সন্তান দেবার প্রতিজ্ঞা। সুহাসিনীর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। সে রাতে প্রেম বিনিময়ের আগে সুহাসিনী আমাকে এই কথাটাই বলেছিল। এর অর্থ সুহাসিনী কী বোঝাচ্ছে আমি বুঝতে পারলাম না। একটা যুবতী মেয়ের দিনের পর দিন অতৃপ্ত থাকার কারণে সে আমাকে এই প্রস্তাব দিয়েছে। তখন পর্যন্ত এটাই মনে করেছিলাম আমি সুহাসিনীকে বললাম, দেখো আমি এখন এসব করার মানসিকতায় নেই। আর স্ত্রী আমাকে একটা সন্তান না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। আমার কথাটা কেড়ে নিয়ে বেশ কড়া করে কথাটা বলল। আমিও বেশ রেগে গিয়েই বললাম, মানে কি? আমি কি তোমাকে সন্তান দেওয়ার জন্য এখানে এসেছি? আমাকে দেওয়া প্রতিজ্ঞা পূরণ আপনাকে করতেই হবে। নিজের সন্তানদের বাঁচাতে চাইলে আমাকে একটা সন্তান দিতে হয়। সন্তান দিন, তারপর আপনি মুক্ত। ওর সুন্দর নীল চোখ হঠাৎ করেই কেমন যেন ঘোলাটে হয়ে গেল, যা দেখে আমি সত্যিকারের ভয় পাচ্ছিলাম। সুহাসিনী এই কথা বলার পর মুহূর্তে আমি দেখতে পেলাম আমার দুই সন্তান বিরাট একটা বাড়ির ছাদের ঠিক কিনারায় দাঁড়িয়ে আছে। তারা দুজন নিচের দিকে তাকাচ্ছে। আমি দূর থেকে চিৎকার করছি আর ওদের সরে আসতে বলছি, কিন্তু আমার চিৎকার ওদের কান অবধি পৌঁছাচ্ছে না। আমি দৌড়াচ্ছি কিন্তু ওদের কাছে যেতে পারছি না। এমন সময় একটা ধাক্কায় এই স্বপ্ন ভেঙে লাফিয়ে উঠলাম। আমি উঠেই আমার পাশে অন্ধকে দেখে বেশ ঘাবড়ে গেলাম। আমাকে শান্ত করে গিয়ে অন্ধ বললেন, জোরে জোরে শ্বাস নিন বড় সাহেব, কোনো দুঃস্বপ্ন দেখেছেন নিশ্চয়ই। আমি চারদিক তাকিয়ে দেখলাম সন্ধ্যা হয়ে আসছে। অবাক হয়ে গেলাম আমি কি তাহলে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছিলাম? এতক্ষণ ধরে কি এই স্বপ্নটা দেখছিলাম আমি? আমার কাছে যেন একটা ত্রন্দার মতন লাগছিল। স্বাভাবিক হতে আমি বেশ খানিকটা সময় নিলাম। স্বাভাবিক হবার পরপরই আমি অন্ধকে জিজ্ঞাসা করলাম, সুহাসিনী কোথায়? কেন, আপনি জানেন না? এতক্ষণ তো আপনারই সাথে ছিল, আপনার স্বপ্নে। বেশ তাচ্ছিল্য দেখিয়ে কথাটা বলল এই অন্ধ। কিন্তু এই অন্ধ কিভাবে জানলো আমি সুহাসিনীকে স্বপ্নে দেখছিলাম? বিছানা থেকে নেমে আমি রিয়াদের ঘরে গেলাম। ঘরের সামনে দাঁড়াতেই সুহাসিনীকে দেখলাম ও একটা হলুদ রঙের শাড়ি পরে বসে আছে, ঠিক স্বপ্নে দেখা শাড়িটার মতন। আমাকে দেখে মুচকি হেসে ও ঘর থেকে বের হয়ে গেল। সুহাসিনী আমার দিকে এমনভাবে তাকিয়েছিল ঠিক যেমনটা কিছুক্ষণ আগেই আমি স্বপ্নে দেখছিলাম। ওর এই চাহনিতে আমার ভেতরটা মচড়ে উঠল। এমন সময় আমার এই মোহ ভেঙে ঢুক ঢুক লাঠির আওয়াজ করতে করতে আমার ঘর হতে অন্ধকে বের হয়ে আসতে দেখলাম। আমাকে অতিক্রম করতেই সে ফিসফিস করে বলল, আমার কথা ঠিক আছে তো বড় সাহেব? এটা বলেই সে নিচে নেমে গেল। অন্ধের প্রতি সুহাসিনী কোনো প্রকার মনোযোগ লক্ষ্য করলাম না। আমি অন্ধের পেছন পেছন ছুটতে লাগলাম। স্বপ্ন হলে কি হবে? আমার মন বলছিল আমার সন্তানরাও বিপদের মধ্যে রয়েছে, যে করেই হোক ওদেরকে বাঁচাতে হবে আমাকে নিয়ে আমার মায়ের পাশের ঘরটাতে ঢুকতেই হঠাৎ যেন বোবা হয়ে গেলেন এই অন্ধ। তিনি কি দেখাতে চাইছে সেটা পর্যন্ত বললেন না আমাকে। আমি তাকে একটার পর একটা প্রশ্ন করতে থাকলাম, কিন্তু তিনি এতটাই চুপ হয়ে গেলেন যে আমার সত্যিই মনে হচ্ছিল উনি বোবা হয়ে গেছেন। কি করব কিছুই মাথায় আসছিল না আমার। আমি ঘরটার চারপাশ দেখতে আরম্ভ করলাম। এই ঘরটাতেই ছোটবেলার ওই মূর্তিটাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমি। ঘরটা আগের তুলনায় সামান্য ছোট মনে হচ্ছিল আমার কাছে। ঘরের দেওয়ালগুলি লাল কাপড় দিয়ে মোড়ানো ছিল। ঘরটার একটা কোণায় ছোট ছোট টেবিলের মতন কাঠের আসবাব রাখা ছিল, আর সেগুলোর ওপর অনেকগুলি কাগজ, খাতা, বই আর কলম।
ঘরের ওপর কোনো তাকাতেই হঠাৎ করে আমার কলিজাটা ধুপ করে উঠল। ছোটবেলায় দেখা সেই মূর্তিটার কথা মনে পড়ে গেল আমার। আর ঠিক এমন সময় ঘরের ওই কোণায় দেওয়াল থেকে একটা ঘুম আওয়াজ শুনতে পেলাম আমি। আওয়াজটা শুনতেই অন্ধ ভয়ে পেছনে সরে একেবারেই দরজার কাছে চলে গেলেন। এত গম্ভীর, এত কঠিন আর এত ভয়ার্থ আওয়াজ আমি আমার এই জীবনে শুনিনি কখনো। ভয় আর আতঙ্কে আমার পা কাঁপতে আরম্ভ করলো। আওয়াজটার তীব্রতা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো। আওয়াজটা এমন ছিল যেন মনে হচ্ছিল কোনো হিংস্র প্রাণীর শিকারের অত ডাকছে। ভয়ে ভয়ে সামনে পা বাড়ালাম আমি। জানি না কোন জিনিস আমাকে এই দুঃসাহস দিয়েছিল, কিন্তু আমি এক পা করে দেওয়ালটার সামনে এগোচ্ছিলাম। দেওয়ালটার একদম সামনে আসতেই লাল মোড়ানো কাপড়ের পেছনে সেই মূর্তিটাকে আবার দেখতে পেলাম আমি। সেই কুৎসিত কালো বিমর্ষর মূর্তি, যার চোখগুলো ঠিক বহু বছর আগের মতন করে বাঁধা ছিল একটা লাল কাপড় দিয়ে। কিন্তু এবারে জড়ো মূর্তিটা যেন আর আগের মতন জড়ো ছিল না। সে যেন এখন জীবন্ত একটা শস্ত্রাস্ত্রে পরিণত হয়ে গেছে। নড়াচড়া না করলেও আমি অনুভব করতে পারলাম মূর্তিটা এখান থেকে বের হতে চাইছে আর সমস্ত শক্তি দিয়ে ছুটে আসতে চাইছে। ওর কাল জিহ্বাটা দেখে কেউ বলতে পারবে না যে এটা মাটির তৈরি কিছু। দেখি স্পষ্ট মনে হচ্ছিল সেটা একদম বাস্তব। মূর্তিটার জীবন্ত হবার প্রমাণ তার এই আওয়াজেই বোঝা যাচ্ছিল। শরীর কাঁটা দিয়ে উঠল আমার। ভয়ে পেছনে তাকাতে আমি যেন আরও শিউরে উঠলাম। আমার পেছনে দরজার সামনে অন্ধ নেই। চারপাশে তাকালাম আমি, তবুও তাকে দেখতে পারলাম না। আমি এক দৌড়ে বের হয়ে গেলাম এই ঘর থেকে। আমার চোখের সামনে ঘটে যাওয়ার কিছু ঘটনা, যা আমি অতীতে উপেক্ষা করে গিয়েছিলাম, সেগুলি আমার দৃষ্টিগোচর হতে আরম্ভ করলো। ওই ঘরটা থেকে বের হতেই দেখলাম অন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি হুড়মুড় করে বের হতেই সে আমাকে হাত দিয়ে থামিয়ে দিল। তারপর ঘরের দরজাটা বন্ধ করে ইশারায় আমাকে শব্দ করতে নিষেধ করলো। হাঁটি গেড়ে মাটিতে বসে বাড়ির মেঝেতে পাশাপাশি টানা খুব সূক্ষ্ম 3টা দাগ কাটা লাইন আমাকে দেখানো হচ্ছে। আমি লক্ষ্য করলাম কাটা দাগগুলো পুরো বাড়ি জুড়ে রয়েছে। আরও লক্ষ্য করলাম অন্ধ আমাকে এই দাগের উপর থাকতে ইশারা করছে। আমার ভয় আর আতঙ্ক তখনও কাটেনি। বুক তখনও আমার থরপর করছিল। অন্ধের সাথে আমিও এই দাগ বরাবর চলতে আরম্ভ করলাম, আর অন্ধ তার লাঠি দিয়ে সেই দাগ অনুসরণ করতে সামনে যেতে থাকলো। হেঁটে রিয়াদের ঘরের সামনে আসতেই বুঝতে পারলাম সুহাসিনী আমাকে একদমই লক্ষ্য করছে না। এই দাগটা নিজের ঘর থেকে শুরু হয়ে আমার ঘরের সামনে এসে থেমে গেছে, আর আমার ঘরটার চারদিকে যেন একটা বলয়ের মতন করে আবদ্ধ করে রেখেছে। বড় সাহেব ঘুমানোর আগে এই কাপড়টা চোখে বেঁধে ঘুমাবেন, তাহলে সোহারা আপনার মস্তিষ্কের কাছে আসতে পারবে না। মেঝের দাগ 3টি দেখিয়ে দিয়ে সে বলল, আপনার ঘর আর নিচের ওই ঘর, এই 2টি ঘরের সোহারা সরশিরের প্রবেশ করতে পারবে না। এই 2 ঘর আপনার মা বন্ধ করে রেখেছে। আপনার রাতের খাবার এখানেই দিয়ে যাব, কিন্তু সাবধান, এই বাড়ি থেকে বের হবার চিন্তা ভুলেও করবেন না কখনোই। এখন আর আপনার সেই সুযোগ নেই। একদম ফিসফিস করে কথাগুলো বললেন তিনি। তারপর আমার হাতে লাল কাপড়টা দিয়ে আস্তে আস্তে নিচে চলে গেলেন। এমন সব জিনিস আমার সামনে ঘটেছে যা থেকে মুক্ত হতে এসেছিলাম আমি। ছোটবেলায় যার কর্মকাণ্ডে পালিয়ে গিয়েছিলাম, আর সেই ব্যাপারগুলি ঘটছে আমার সাথে। যেই বাড়ি থেকে জীবন নিয়ে চলে গিয়েছিলাম, আজ আমি সেখানেই বন্দি। রাত 12টা। আজকে আমি এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে চোখের পাতা ফেলার সাহসটুকুও আমার হচ্ছিল না। এমন পরিস্থিতিতে মানুষ কিভাবে বিছানায় মাথা রাখবে? পাশের ঘরে সুহাসিনী যে আমার সন্তানদেরকে খুন করার হুমকি দিচ্ছে, আর ঘরের নিচে আটকে থাকা একটা জীবন্ত পিশাচ। অন্ধের দেওয়া কাপড়টা চোখে বেঁধে আমি ভেতরে ভেতরে কাটতে আরম্ভ করলাম। কিছু একটা ছিল এই কাপড়ে,
কাপড়টা চোখে লাগানোর অল্প কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম আমি। আর ঠিক মাঝরাতে আরও একটা স্বপ্নে ঘুম ভাঙল আমার, যেখানে আমি আমার মাকে দেখতে পেয়েছিলাম। উনি তার 2 হাত দিয়ে আমাকে একটা সংখ্যা বোঝানোর চেষ্টা করছিলেন। সেই সংখ্যাটা ছিল 34, যে সংখ্যার ইশারা মা মৃত্যুর সময়ও করেছিলেন। ওনার ঝুলন্ত লাশের হাতের আঙ্গুল দিয়ে তার ডান হাতে 3 আর বাম হাতে 4 ইশারা করা ছিল। ঘুম ভেঙে উঠে আমি আমার চোখে কাপড় বাঁধা অবস্থায় বিছানা থেকে উঠে বসে রইলাম। জোরে জোরে শ্বাস নিতে থাকলাম আর ভাবতে থাকলাম, এই 34 লেখাটা আমি আরও এক জায়গায় দেখেছি, কিন্তু সেটা কোথায় কোনোভাবেই মনে করতে পারছি না আমি। ঠিক এমন সময় কাঁধের উপর একটা উষ্ণ হাতের স্পর্শে চিৎকার করে উঠলাম আমি। নারী দেহের সন্ধান পেলে উদ্যান পুরুষেরা যেমন ভয়ঙ্কর হয়ে ওঠে, কাঁচা মাংসের গন্ধ খেপা জানোয়াররা যেমন হিংস্র হয়ে যায়, তার থেকেও 1000 গুণে ভয়ঙ্কর আর হিংস্র হয় যখন কোনো বন্দি পিশাচ তার মুক্তির পথ খুঁজে পায়। শিকারী পশুর সামনে থাকা শিকারটাই শুধু জানে সেটা কতটা ভয়ানক আর মর্মান্তিক, আর আমি ছিলাম সেই শিকার। সে রাতে ঘুম থেকে ওঠার পরে নিজের কাঁধের ওপর কারো একটা হাতের স্পর্শ অনুভব করেছিলাম আমি। চিৎকার করে আমার চোখের ওপর বাঁধা লাল কাপড়টা খুলতে যাব, ঠিক এমন সময় আমার ঘরের দরজা থেকে বেশ দূরে অন্ধের গলা শুনতে পেলাম আমি। কোনোভাবেই চোখ খুলবেন না বড় সাহেব, যত কিছুই হয়ে যাক আপনি তাকাবেন না ওর দিকে। তারপর বেশ কিছুক্ষণে নীরবতা, আর তারও কিছুক্ষণ পর সুহাসিনীর সেই মিষ্টি কণ্ঠ, চোখ খোল ফরহাদ, একবার দেখ আমাকে, একটা বারের জন্য তাকাও আমার দিকে। এটাই ছিল আমার সুহাসিনীর কাছ থেকে শোনা সর্বশেষ মনুষ্য কণ্ঠ। আমি বিছানার উপর চোখ বন্ধ করে বসেছিলাম। এর মধ্যেই হঠাৎ মনে হতে লাগলো কেউ আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আবার কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আমাকে ধরার চেষ্টা করছে। দরজার বাইরে থেকে উদ্ধত সব শব্দ শুনতে পাচ্ছিলাম। আতঙ্কে শরীর ঘেমে সম্পূর্ণ ভিজে গিয়েছিল আমার। আমি বেশ কয়েকবার অন্ধ চাচাকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না তার। কেন তিনি সাড়া দিচ্ছেন না আর তার কি হয়েছে কিছুই বুঝতে পারছিলাম না আমি। যদিও আমি চোখে দেখতাম, কিন্তু সে সময় চোখ বাঁধা থাকার কারণে অন্ধই হয়ে গিয়েছিলাম। অন্ধের মতন একবার সামনে একবার পেছনে ঘুরতে থাকলাম আমি উপলব্ধি করতে পারছিলাম কেন সুহাসিনী আর রিয়াদের চোখের ওপর এই লাল কাপড় বাঁধা ছিল, আর কেনই একজন অন্ধ মানুষকে আমার মা সুহাসিনীকে পাহারা দেবার জন্য রেখেছিলেন। কিন্তু এখন এই উপলব্ধি হয়তো আর কোনো কাজে আসবে না, আর এখানে এভাবে হয়তো আমি মারা যাব। তাই নিজে থেকেই মৃত্যুর প্রস্তুতি দিতে লাগলাম। রাত পার হয়ে সূর্যের উষ্ণ আলো যখন জানালা দিয়ে আমার শরীরে এসে পড়লো, হঠাৎ নিজেকে জীবিত মনে হতে লাগলো। কিন্তু তখনই চোখের এই বাঁধন খোলার মতন সাহস পাচ্ছিলাম না আমি অসহায়ের মতন ডাকতে আরম্ভ করলাম, চাচা চাচা। অন্ধ চাচার কোনো সাড়া নেই। আমি এবার পাগলের মতন আমার প্রতিবন্ধী ভাই রিয়াদকে ডাকতে আরম্ভ করলাম, রিয়াদ রিয়াদ। যদিও আমি জানতাম আমার এই ডাক ওর কান অবধি কখনোই পৌঁছাবে না। প্রচুর ঘাবড়ে যাবার কারণেই হয়তো শব্দটা আমি এতক্ষণ ধরে উপেক্ষা করছিলাম। শব্দটা টের পাবার সাথে সাথে আমি চুপ করে কান খাড়া করে রাখলাম। সামান্য নীরবতা, আর তারপর মেঝেতে মধু ঠুক একটা আওয়াজ। তারপর আবার নীরবতা, আবার সেই আওয়াজ। এই আওয়াজটা আমার চেনা। এটা অন্ধ চাচার লাঠির আওয়াজ। উনি নিশ্চয়ই আমাকে যাবার সংকেত দিচ্ছেন। জানে পানি আসা কথাটা কি জিনিস সেটা একদমই পাই বুঝতে পেরেছিলাম আমি মেঝেতে হাত আওড়াতে থাকলাম। মেঝের কাটা দাগটা অনুসরণ করে সামনে যেতে হবে আমাকে। দাগটা বুঝতে পেরে ঘরের বাইরে পা রাখলাম আমার চোখ তখনও কাপড়টা দিয়ে আটকানো। ঘরের বাইরে পা রাখতে একজন আমার পাশে
চলতে লাগলো, যা আমি স্পষ্ট অনুভব করতে পারলাম। আমার পাশে এই নিঃশ্বাস চলতে থাকা পথচারী যে সুহাসিনী ছাড়া আর কেউ হতে পারে না, সেটা বুঝতে কোনো অসুবিধা হলো না আমার। আমি সর্বসাবধানে একটা পা ফেলছিলাম, আর সেই সাথে বুকের ভেতর হৃদস্পন্দনের শব্দটা শুনতে পাচ্ছিলাম। সিঁড়ির গোড়ায় আসা মাত্র অন্ধ চাচার হাতে তারপর নিজে আমার চোখ থেকে কাপড়টা খুলে নিলেন। গতকাল রাতে এই ঘর থেকে পালিয়ে গিয়েছিলাম আমি। আজকে আবার আমাকে এখানে আনার উদ্দেশ্যটা আমি বুঝতে পারলাম না। এই ঘরে যে একটা টু শব্দও করা যাবে না, সেই অভিজ্ঞতাও আমার ইতিমধ্যে হয়েছিল। ঘরের এক কোণে ছোট ছোট টেবিলের মতন আসবার উপরে রাখা কাগজগুলোতে চোখ পড়তেই একটা ব্যাপারটা মনে পড়ল, যা আমি গতকাল রাত থেকে মনে করার চেষ্টা করছিলাম। গতকাল রাতে এখানে কোনো একটা কাগজের ৩৬ সংখ্যাটা লেখা দেখেছিলাম আমি। বড় বড় শ্বাস নিয়ে ধীর গতিতে কাগজগুলি উল্টাতে থাকলাম আমি। যেখানে বিক্ষিপ্তভাবে কিছু কথা লেখা ছিল। সুহাসিনীকে দেখা মাত্র আমি তাকে চিনতে পেরেছিলাম। এ কোনো সাধারণ মেয়ে নয়, এ সোহারের বংশধর। আমি জানি না আমি কি করতে চাচ্ছি। এ বড় ঝুঁকি আমার নেওয়াটা ঠিক হচ্ছে না। ডাইং সম্প্রদায়ের মধ্যে ভয়ঙ্কর এক জাতের নাম সোহার, যারা ছিল পিশাচ, সোহারের বংশভূত। পৃথিবীতে এখন পর্যন্ত যত প্রেত শাসক রয়েছে, তারা সকলেই কম বেশি চিন্তিত থাকে এই জাতটাকে নিয়ে। নীল বর্ণ চোখ আর অপরূপ আকর্ষণীয় সৌন্দর্য এদের শনাক্তের একমাত্র উপায়। পূর্ব প্রেত শাসকেরা এই পিশাচকে একটা মূর্তিতে বন্দি করে রেখেছে বহু বছর ধরে, আর তখন থেকেই এই পিশাচকে মুক্তি করতে লেগে আছে ওর বংশধররা। এই ডাইনিদের সংখ্যা এখন পর্যন্ত প্রেত শাসকদের কাছে অজ্ঞাত। একটা নতুন নিষ্পাপ জীবনী এই পিশাচকে মুক্তি দিতে পারে। একটা মনুষ্য সন্তান নিজের ভ্রূণে আনার ৩৪ দিনের মাথায় এই ভ্রমণকে একটি মূর্তির কাছে বিসর্জন দিলে জেগে উঠবে এই পিশাচ, যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। সান্ত্বনায় একটাই, কেউ যা চাইলে মা হতে পারে, সে যে হোক না কেন, মানুষ অথবা ডাইন। সুহাসিনীর সম্মোহন এই স্বপ্নচারণ সকল ক্ষমতাকে বন্দি করার পরও মনে হচ্ছে এই পিশাচ বের হয়ে আসবে। দিন দিন কিভাবে যেন জীবন্ত হয়ে আসতে এই মূর্তি, কিভাবে তা আমার জানা নেই, কিন্তু কোনো একটা কিছু আছে যা আমার চোখের অগোচরে হচ্ছে। পিশাচটা আরও জীবিত হয়ে উঠছে। গ্রামের লোকদের বলে দেওয়া হয়েছে, আমার কিছু হলে সকলেই যেন এই গ্রাম ত্যাগ করে। কি করে আটকাবার একে? ডাইন সুহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর ৩৪ ঋতুচক্র স্পর্শহীন কাটাতে হবে সেই পুরুষকে। তাহলে একমাত্র পিশাচের আগমন আটকানো যাবে, আর ডাইন সুহারা মৃত্যু ঘটবে। কিন্তু যে আছে, যে এই মোহরূপ সৌন্দর্য থেকে বাঁচাতে পারবে নিজেকে। আজ সুহাসিনীর সাথে আমার ছোট ছেলে রিয়াদের বিয়ে। ডাইনির সাথে ছেলের বিয়ে দিচ্ছি। সব মায়েরা সন্তানের সুস্থতা চায়, কিন্তু আমি চাই না। হয়তো প্রকৃতি আমাকে বড় কোনো স্বার্থের জন্য এমন সন্তান দান করেছেন। ৩৪ যে কোনোভাবে সুহাসিনীর সাথে কোনো শারীরিক সম্পর্ক ছাড়া রিয়াদকে তার স্ত্রীর ৩৪ ঋতুচক্র পার করাতে হবে। রিয়াদ আমার বাবা, তোমার মা তোমাকে নিয়ে গর্বিত। তুমি এখন একমাত্র ভরসা। নিজের স্বামীর ঘর ছেড়ে সোহারা কোথাও যাবার ক্ষমতা রাখে না, এমনকি নিজ স্বামীর কোনো ক্ষতি সাধন করাও ক্ষমতা রাখে না। সুতরাং এই বাড়ির আজ থেকে বাইরে পুরুষ আসা নিষিদ্ধ। সুহাসিনীকে অস্পষ্ট রাখতে হবে যে করেই হোক, তা না হলে ওর উপর করা সকল বান নষ্ট হয়ে যাবে। ওর দৃষ্টি যেন কোনো পুরুষের নজরে না আসে। ও তার দৃষ্টি দিয়ে বশ করে ফেলে। দৃষ্টি ওর প্রধান হাতিয়ার। এক অন্ধপ্রেত শাসককে সুহাসিনীর পাহারাদার হিসেবে নিয়ে আসা হয়েছে। চোখ খুব খারাপ জিনিস। এই চোখ দিয়ে ওরা মস্তিষ্কে ঢুকে যায়। অন্ধকে নির্দেশ দেওয়া ছিল কোনো পুরুষ সুহাসিনীকে দেখা মাত্র তাকে হত্যা করার, কিন্তু নিজের ছেলেকে খুন করার মতন উদার আমি হতে পারলাম না। সুহাসিনীর নজর ফোরহাদের ওপরে পড়েছে। যে করেই হোক ওকে বাঁচাতে হবে। সুহাসিনী একবার ওর কাছে গেলে আর ওকে আটকানো যাবে না। নিজের ঘরের বানানো বানটা ছেলের ঘরে দিয়ে দিলাম। আমার ছেলের আমার ওপর অনেক রাগ।
ও কেন এলো এখানে? আমি যে দায়িত্ব নিয়েছি সেটা হয়তো আর শেষ হবে নাকি জানি না। মনে হচ্ছে আমি হেরে যাব। যখন কোনো খারাপ শক্তির উদয় ঘটে, তাকে দমন করার জন্য একটা ভালো শক্তি সৃষ্টি হয়। যাবার আগে এই একটাই সান্ত্বনা। আমি একটার পর একটা পাতা অপ্রকৃতির মতন উল্টাতে লাগলাম। লেখাগুলি আমার মায়ের। লেখাটা পড়ে আমার চোখ বেয়ে অশ্রু অনবরত পড়তে আরম্ভ করলো। মায়ের মৃত্যুর পর এখন আর কে জানে যে বাঁচাবে আমাদের? হঠাৎ ঘরের বাইরে এক বিকট আওয়াজ শুনতে পেলাম আমরা। দরজার ফাঁক করে উকি দিতেই সুহাসিনীকে দেখে কলিজা কামড় দিয়ে উঠল আমার। ওই এমন ভয়ানক রূপে দরজার বাইরে দাঁড়িয়েছিল, যা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হতে লাগলো। আমি সাথে সাথে দরজা বন্ধ করে দিলাম। সুহাসিনীর কেমন যেন একটা কুৎসিত আওয়াজ করতে করতে দরজার বাইরে গুড়গুড় করতে লাগলো। আমি যে ঘরে অবস্থান করেছি সেখানে একটা পিশাচ মূর্তি, আর আমার দরজার বাইরে ডাইনি। আমি এই বাড়ির বাইরে বের হতে পারবো না, কারণ সুহাসিনী তাহলে আমার সন্তানদের মেরে ফেলবে। মারিয়াকে মেরে আমার দেশের বাইরে যাওয়া বন্ধ করেছে সে। আতঙ্কে আমার হৃদয় স্পন্দন যেন থেমে যাবে যাবে করছিল। মায়ের লেখাগুলির দিকে আবার তাকালাম আমি। যার শেষে লেখা ছিল, যখন কোনো খারাপ শক্তির উদয় ঘটে, তাকে দমন করার জন্য একটা ভালো শক্তি সৃষ্টি হয়। যাবার আগে এই একটাই সান্ত্বনা। তারপর অন্ধের দিকে তাকালাম। আমি জানি না কি করতে হবে আমাকে, কিন্তু এই সময় হাল ছাড়লে চলবে না। যে করেই হোক এই বাড়ির ভেতর থেকেই রিয়াদের পাশে ৩৪ চক্র পার করাতে হবে এই ডাইনিকে। এই বিপদ থেকে মুক্তির এটাই একমাত্র পন্থা। মৃত্যুর আগে আর আমার স্বপ্নে মা এই ইঙ্গিত করেছেন। অন্ধ চাচার হাত থেকে লাল কাপড়টা শক্ত শক্ত করে চোখে বেঁধে নিলাম আমি। দীর্ঘ ৩৪ মাস এই কাপড় বেঁধে অন্ধের মতন থাকতে হবে আমাকে। যে করেই হোক ২ যুগ পর নিজেকে নির্দোষ প্রমাণ করে জার্মানিতে ভাই রিয়া তার ২ সন্তান নিয়ে বেশ ভালোই আছে ফরহাদ। এই মারাত্মক সংকটময় অতীত ফেলে এসেছে সে। সেদিন সকালে কফির মগে চুমুক দিতে টিভি দেখছিল ফরহাদ। হঠাৎ করে একটা খবরে চোখ আটকে গেল তার। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল থেকে বহু বছর আগে এক মূর্তি উদ্ধার করেছে প্রত্নতত্ত্ববিদরা। গবেষণা করে বলেছে এই মূর্তি না হলেও ২ থেকে ৩ হাজার বছর আগের। মূর্তিটির অবয়ব এতটা বিস্ময়কর যে প্রত্নতত্ত্ববিদরা মনে করেছে পূর্বযুগের কোনো গোষ্ঠীর ধর্ম যাচ করা হয়তো কোনো অপশক্তির থেকে বাঁচার জন্য তৈরি করেছিলেন এই মূর্তি। মূর্তিটির চোখে একটা লাল কাপড়ের আবরণ দেওয়া। দেশ এবং দেশের বাইরে বেশ চাঞ্চল্য বিরাজ করছে মূর্তিটিকে ঘিরে। খবরটা শুনে কলিজা শুকিয়ে গেল ফরহাদের। নিঃশ্বাস জোরে জোরে পড়তে আরম্ভ করলো তার। এমন সময় টিভিটির রিপোর্টার মেয়েটাকে খেয়াল করতে হাত থেকে কফির মগটা পড়ে ভেঙে গেল। কাল কোকড়া চুলের মেয়েটার চোখগুলি নীল বর্ণের। মনে হচ্ছে যেন ওর দিকেই যেন তাকিয়ে আছে সে। সমাপ্ত।